দর্শক বিরতির পর আবার ফিল্ম আমাদের আলোচনা আমরা কথা বলছিলাম, আমাদের আলোচনার বিষয় ছিল পরম্পরা। আমি যেতে চাই আবার আবু আলম মোহাম্মদ শহীদ খান। সেটি হচ্ছে যে সংসদে বেশ উত্তপ্ত অবস্থায় আপনার জুলাই সনদ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে বেশ ডিবেট হচ্ছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আপনার সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, এটা এখন উচ্চ আদালতের একটা বিচারাধীন বিষয়। এটা তার মন্তব্য ছিল। বিষয়টা কি আসলে এমন কিনা? বিষয়টা উনি তো যা বলার বলেছেন, উনি তো সংসদে যেটা বলেছেন, বিষয়টাকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করতে চাই, ধরেন যে এই যে গণভোট যেটা হয়েছিল, গণভোটের যে আদেশ, এই আদেশটি তো একটা অনেকে মনে করেন, মানে আইনজীবীরা মনে করেন, আমিও মনে করি নাগরিক হিসেবে, এই আদেশটা তো অবৈধ। এরকম আদেশ তো প্রেসিডেন্ট করতে পারেন না। গণভোটের আদেশ অবৈধ। যেহেতু দেশে একটা সংবিধান আছে, সংবিধান তো ছুঁড়ে ফেলে দেওয়া হয়নি, সংবিধান বাতিলও করা হয়নি। সুতরাং সংবিধান থাকা অবস্থায় রাষ্ট্রপতির যা যা করার ক্ষমতা আছে, অর্ডিন্যান্স করার ক্ষমতা আছে, বাট এরকম আদেশ করার কোনো ক্ষমতা বা তার কাছে কোনো ছিল না, তার কাছে কোনো আইন ছিল না যে আইন বলে তিনি এটা করতে পারেন। সেটা এক নম্বর কোশ্চেন। এটা মহামান্য রাষ্ট্রপতিকে এটার উত্তর দিতে হবে, ওনার কাছে উত্তর চাইতেই পারেন আপনারা। এখন মহামান্য রাষ্ট্রপতি কালের কণ্ঠের সাথে একটা ইন্টারভিউ কথা বলেছেন, সেখানে তিনি অনেক কথা বলেছেন। সেখানে তিনি বলছেন তার এই 17-18 মাস জেল জীবন যাপন করেছেন এবং তাকে অনেক কিছু জানতে দেওয়া হয়নি, তাকে আইন অনুযায়ী অনেক কিছু করতে দেওয়া হয়নি। এবং তিনি এটা পরিষ্কার করে বলেননি যে 133টি অধ্যাদেশ যে জারি হয়েছে, এই আদেশগুলো যে জারি হয়েছে, এগুলোতে তার অনুমোদন নেওয়া হয়েছে কিনা, এটা তিনি পরিষ্কারভাবে বলেননি। কিন্তু তার কথায় বোঝা যায় এর অনেক কিছু হয়তো ওনাকে জানানো হয়নি। তাহলে এই আদেশটা যে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে জারি করা হয়েছে, সেখানে একটা কোশ্চেন মার্ক কেউ রাখতেই পারেন, সেটা একটা জবাব পেতে হবে। এইসব জবাব পাওয়ার পরে যে গণভোট হয়েছে, সেই গণভোটের কোশ্চেনিয়ার নিয়ে একটা বড় কোশ্চেনিয়ার নিয়ে, যেমন ওখানে 4টা ভাগে 48টার মতো কোশ্চেন ছিল। 48টা, কেউ কেউ বলেন 70টা। আচ্ছা, স্বাধীন মালিক সাহেব বলছেন 48টা। উনি একদম অনেক সিনিয়র আইনজীবী, উনি ব্যবচ্ছেদ করেছেন, আমি ওনারটাও যদি মেনে নেই, তাহলে এই 48টা কোশ্চেন যখন আমি ব্যবচ্ছেদ করার চেষ্টা করেছি, তখন আমি গণভোটে যে ইয়েস ভোট দিব, ইয়েস ভোটে ধরেন আমি 42টা, 40টা, 36টা আমার ইয়েস মনে হয়েছে, বাকিগুলোতে আমার নো ভোট দেওয়ার কথা। বাট এখানে কোনো স্কোপ ছিল না। গণভোট যে হয়, হানা ভোট, এটা সিঙ্গেল কোশ্চেনের উপর হয়। সুতরাং পুরো কোশ্চেনটা এমন ছিল যেটা কারো পক্ষে আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি। প্রিন্স ভাই নিশ্চয়ই বলবেন যে তিনি বুঝেছেন কিনা। আর সাধারণ জনগণের কথা বলতে পারি, তারা অনেকেই বুঝেননি, অনেকের সাথে কথা বলছি, বুঝেনই নাই। তাহলে এই গণভোটে 4 কোটি যে ইয়েস ভোট হয়েছে, সেটা তো না বোঝার ভোট। আর তো 12 কোটি ভোটারের মধ্যে 4 কোটি, তাহলে বাকি 8 কোটি তো ভোট দেয়নি, অথবা না ভোট দিয়েছে প্রায় 2.5 কোটি মানুষ। তাহলে এই সব মিলিয়ে যখন হিসাব করবেন, হানা ভোটের সংখ্যা মেলানো খুব কঠিন হয়ে যায়, মানে সংখ্যাতে না ভোটের পার্সেন্টেজ বেশি হয়ে যাবে। এখন এই হানা ভোট, যেটা আইনগতভাবে ঠিক হয়নি, সাংবিধানিকভাবে অসিদ্ধ এবং বেআইনি একটা আদেশ, সেই আদেশের ভিত্তিতে আপনি একটা হানা ভোট করলেন, ওটার ভিত্তিতে আপনি সংবিধান পরিষদ বানাবেন, সেটা তো সংবিধান পরিষদ বানানো যায় না। এবং আপনি সংবিধান পরিষদে একটা শপথও নিলেন, সেই শপথটা ভাই কোত্থেকে আসলো? সেই শপথের, আমাদের তো সংবিধানে শপথের একটা পরিস্থিতি আছে যে সংসদ সদস্যদের শপথ কি হইবে, তো সেটা বলা আছে না। তো সংবিধান সংস্কার পরিষদের শপথ কি হইবে, ওটা কোথায় আছে? ওটা তো নাই। তাহলে এরকম যে শপথ নেওয়া হয়েছে, এই শপথটাই তো আইন সিদ্ধ হয়নি। সুতরাং সংসদে আলাপ আলোচনা করে এটার একটা সমাধান করতে হবে, অথবা এটা যে চূড়ান্ত সমাধান সেটা কোর্টে হতে পারে। আর তারপরে যদি কেউ মনে করেন যে এটা রাজপথে সমাধান করবেন, তাদের জন্য তো রাজপথ খোলা আছে, তখন রাজপথ নিয়ে আসবো। জি, রহিন হোসেন প্রিন্স, আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে মানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও একটা কথা বলেছেন যে মানে আবেগ দিয়ে নয়, আইনের শাসন দিয়ে দেশ চলবে। হাসনাত আব্দুল্লাহ একটা মন্তব্য আমি শুরুতে বলেছিলাম যে বিএনপিকে স্পষ্ট করতে হবে গণভোটের রায় মানে কি না। এটা হাসনাত আব্দুল্লাহর মন্তব্য, একটু যদি বলতেন। না, আমার কথা হচ্ছে এটা বিএনপি উত্তর দিক, কিন্তু আমি এই বিষয়ে পরিষ্কার করে বলি, এবং আপনাদের এইখানে অজস্রবার যে কথা বলেছি, আমি নতুন করে বলছি না, খালি রিপিট করছি। গণভোটের প্রশ্নটা যখন আসলো, আমাদের দল এবং আমাদের বামপন্থীদের পক্ষ থেকে পরিষ্কার করে বলেছিলাম, 1 নম্বর অপ্রয়োজনীয়, 2 নম্বরের কোনো আইনগত ভিত্তি নাই। কেন বলেছিলাম আইনগত ভিত্তির প্রশ্ন? কারণ যে কথা উনি বললেন যে আমাদের আইনবিদদের কাছ থেকে এটা আমরা জেনেছি, এবং সেটাই আমরাও যতটুকু বুঝি তাই, যে আমাদের সংবিধানে নাই, সংবিধানের সাথে সাংঘর্ষিক এইরকম কোনো অধ্যাদেশ জারি কেউ করতে পারে না। এবং রাষ্ট্রপতি যেটা করেছেন, আমি তো এখানে ঠিক এই কথাই বলেছি, আমাদের আইনবিদরা মনে করেন যে এটার কোনো ভিত্তি থাকবে না। সংবিধানে তো অন্তর্বর্তী সরকারও নাই, আসছি পরে, এটা তার উত্তর দেওয়া। আচ্ছা, সেটা আমি প্রসঙ্গক্রমে ভুলে যাই, তারপর আমি মূল আলোচনায়। উনি 106-এর ভিত্তিতে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে করেছেন, সুপ্রিম কোর্টে
এই পরামর্শ দেওয়ার সুযোগ আছে বলেই আমরা বুঝেছি। অন্য যদি কোনো প্রশ্ন থাকে সেটা আইন আদালত মীমাংসা করো, কিন্তু আমি এই প্রশ্ন আসি। তাহলে প্রথমে আমরা বলেছিলাম যে গণভোট অপ্রয়োজনীয় এবং আইনগত ভিত্তি নাই। তাহলে আইনগত ভিত্তি নাই কেন? যে অধ্যাদেশের মধ্য দিয়ে এটা অধ্যাদেশ ছিল না, আদেশ। আদেশে ছিল। সাথে সাথে ওইখানে যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে, ওইটাকে আমরা প্রথম দিন থেকে মনে করেছি যে নো, এটা বাংলাদেশে করা যাবে না। আমরা আগেই বলেছি, আদেশ দেওয়ার আগেই আমরা বলেছি করা যাবে না। কেন? কারণ আমরা দেখেছি সংবিধান সংস্কার পরিষদের নামে গণপরিষদের কথাটা কারা আনছে? যারা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়, সংবিধানকে রিরাইট করতে চায়। আমরা বলেছি না, এটা আমরা মানি না। আমরা সংবিধানের যে অসম্পূর্ণতা আছে দূর করতে হবে, এটা আমরা মনে করি এখন না, কমিউনিস্ট পার্টি 72 সাল থেকেই মনে করে, এবং তখন থেকে আমরা বলে আসছি যতটুকু আছে আমরা দূর করব। সেটা কিভাবে করব? আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন, পরিষ্কার করলাম। এবার আসি, দেখেন গণভোট যেভাবে হয়েছে, ওই যে অপ্রয়োজনীয় ওইটা বললাম, আমি আপনাকে বলি, খেয়াল করেন, প্রথমে কিন্তু ওই যে উনি যেটা বললেন, ওইখানে 84টা পয়েন্ট আছে, তার মধ্যে সংবিধান সংশোধনের বিষয় আছে 48টা পয়েন্ট। ক্লিয়ার? আমাদের পজিশন যেটা ছিল, এবং সরি এটাও বলে নিই যে 48 বা 84 এর মধ্যে কিন্তু কিছু পয়েন্টে শতভাগ ঐক্যমত্য ছিল, কিছু পয়েন্টে ছিল ঘোরতর দ্বিমত আমাদের দল অনেকের, আর কিছু পয়েন্টে নোট অফ ডিসেন্ট ছিল। তো এখন যদি ঐক্যমত্যের কথা বলেন বা সনদের নামে কিছু করতে চান, আমরা কিন্তু ওই মিটিংয়েই বলেছিলাম 100% ঐক্যমতগুলোকেই বলেন, অন্যটা বললে সেটা ঠিক না। আর 30 সেকেন্ড একটু সময় নেই, শুধু 84টা না, আমরা সবচেয়ে ক্ষতিকর বলেছি সূচনা মুখবন্ধ যেটা লেগেছে এটা অগ্রহণযোগ্য, ব্যাখ্যা নাই, সময় দিলাম না, মানে নাই বলে আমি দিচ্ছি না। আরেকটা হচ্ছে কিভাবে এটাকে অঙ্গীকার যেটা করলাম আমরা, ওইটার ব্যাপারে আমরা বলেছি অগ্রহণযোগ্য। তাহলে পুরো সনদ হিসাবে ওনারা যেটা মানে সামনে নিয়ে আসলেন, ওটার সাথে আমরা তো একমত না, যার জন্য আমরা সনদে স্বাক্ষরও করিনি, এবং আমরা বলেছি এটা অপ্রয়োজনীয়, ভোট দিতে গেলে না ভোট দিও। আমাদের পজিশন আগেই ক্লিয়ার ছিল, এখন আবার বললাম।